সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো। আমার ফেসবুক ফ্রেন্ড সহ আমার শুভাধ্যনুযায়ী আমার বন্ধুবান্ধব, আমার শ্রদ্ধাভাজন, আমার শিক্ষা গুরু, আমার শ্রদ্ধাভাজন সহকর্মী সকলেই আমার ফেসবুক ফ্রেন্ডে আছে। তাদেরকে সকলকে আমার প্রথমে অভিনন্দন ও সালাম। আজকে আমি ফেসবুক লাইভে এসেছি একটি বিষয়ে কথা বলার জন্য। আমার মনের মধ্যে অনেক দিন হলোই পীড়া দিচ্ছে যে এই করোনাকালীন সময়ে কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে এবং ছাত্রছাত্রীরা তাদের সময় কাটাচ্ছে। করোনা এবং পড়াশোনা, এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। প্রিয় ছাত্রছাত্রী, আমি একজন শিক্ষক। আসলে শিক্ষক হিসাবে বহুদিন পড়াশোনা তথা তোমাদের থেকে অনেক দূরে রয়েছি। করোনা ভাইরাস আমাদের সকলকে এলোমেলো করে দিয়েছে, সব কিছুই এলোমেলো করে দিয়েছে। আমরা না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশই আজকে বিপর্যস্ত এই করোনা ভাইরাসের কারণে। তবুও আসলে জীবনও থেমে থাকার নয়, এর মাঝেই জীবন চলছে, জীবনের গতিবিধি সব চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের দেশের অধিকাংশই সব কিছুই প্রায় চলছে। তো আমরা জানি যে জীবন আগে, পড়াশোনা তারপর। যদি জীবনই না বাঁচে তাহলে পড়াশোনা আসলে করব কিভাবে, এটাও চিন্তার বিষয়। আজকে আমরা সকলেই গৃহবন্দী। জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতিও হচ্ছে, কিন্তু জীবন তো আগে। আমি একটু আগেও বলছি, জীবন তো আগে, তারপর পড়াশোনা। আমরা যদি বেঁচে থাকি তাহলে জীবনে এই পড়াশোনার ঘাটতি, এই সমস্ত ত্রুটি একটু কঠোর পরিশ্রম করলেই আমরা ওভারকাম করতে পারবো, পুষে নিতে পারবো, তুলে নিতে পারবো। কিন্তু এই মূল্যবান জীবন যদি একবার হারিয়ে যায় তা হয়তো আর ফিরে পাবো না। তাই প্রথমেই আমি আজকে বলছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারি আইন বিধিনিষেধ যা আছে সেগুলো মেনে চলো। কারণ পড়াশোনার বিষয়ে সকলেই আজকে একটি বিষয় না বললেই নয়, যে করোনাতে অনেকেই পড়াশোনা থেকে অনেক দূরে আছে। কিন্তু আমি বলবো এটা একটা ভালো সুবর্ণ সুযোগ যে তোমরা স্কুল, কলেজ, প্রাইভেট, কোচিং অনেক কিছুই বন্ধ আছে। তার মানে তোমার নিজস্ব পড়াশোনা কিন্তু থেমে নেই, কারণ তুমি চাইলেই সেই পড়াশোনা চালিয়ে যেতে পারো। আসলে শিক্ষা এমন একটি জিনিস, এটা একক প্রচেষ্টারও নয়। কথায় আছে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই তিন মিলে হয় শিক্ষা। তো তার মধ্যে যদি আমি মনে করি যে ছাত্রছাত্রী হচ্ছে মুখ্য, আর অন্যরা সবাই হচ্ছে গৌণ। কারণ শিক্ষক সারাদিন পিটালো, ছাত্র পড়লো না, কোনো কাজে আসবে না। শিক্ষক দুইটি কথা বলল, ছাত্র যদি সেটি মনোযোগের সহিত শুনে সেইটা 4 গুণ কাজে লাগায় তাহলে সেটাই বেশি কাজে আসবে। যাই হোক, তোমরা সকলেই জানো আমি জীববিজ্ঞানের একজন শিক্ষক। জীববিজ্ঞান বিষয়ে পাঠদান করে থাকি তোমাদেরকে। তাই তোমাদের এই সময়ের ক্ষেত্রে আমি বলছি, তোমরা অলস সময় কাটাচ্ছ, জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাও, জীববিজ্ঞান পড়াশোনা করো। শুধু জীববিজ্ঞান না, সব সাবজেক্টই সমান তালে পড়াশোনা করো। কারণ একটা রুটিন তৈরি করে নাও, দিনের 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা তুমি ঘুমাবে, তোমাকে নিজে এটা প্রস্তুত করে নিতে, কত ঘন্টা তুমি পড়াশোনা করবে,
কত ঘন্টা তুমি বন্ধুদের সঙ্গে তো বাহিরে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই, বাবা মা বা পরিবার পরিজনের সঙ্গে একটু সময় কাটাবে, টিভি দেখবে, বিনোদন করবে। এ সমস্ত বিষয় নিয়ে একটু একটা সুন্দর পরিকল্পনা মাফিক রুটিন করো। সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, কারণ স্বাস্থ্য ঠিক রাখতে হবে। শারীরিক চর্চা, যেটা শরীরচর্চা, ব্যায়াম, এই সমস্ত কিছু একটু করো। কারণ শরীরচর্চা বা ব্যায়াম যদি না করা যায় তাহলে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে দূরে থাকব। আমি জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে আজকে একটু কিছু কথা বলবো। আজকে যে করোনা ভাইরাস নিয়ে এত অবস্থা চলছে, এত হইচই সারা বিশ্বে, দেখো এটা আসলে আমাদের সাবজেক্টেরই একটি বিষয়। ভাইরাস শব্দটা হচ্ছে, ভাইরাস একটি এমন একটি শব্দ, এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ পয়জন বা বিষ। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক ছাড়া আসলে বা ভ্যাকসিন যেটাকে বলা হয়, এই ভ্যাকসিন প্রয়োগ করে মাধ্যমে এর চিকিৎসাটা বেশি কার্যকরী হয়। সেই কারণে আমি জীববিজ্ঞানের স্যার হিসেবে তোমাদেরকে, ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে বলবো, আমাদের দেশে আসলে ছাত্ররা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা সব সাবজেক্ট পড়া দরকার আছে। আমি বলছি সকল সাবজেক্টই সমান, সকল সাবজেক্টেরই জ্ঞান অর্জন করতে হবে, সব বিষয়ই পড়াশোনা করতে হবে, সব বিষয়ই জানতে হবে। কিন্তু আজকে দেখো জীববিজ্ঞানের জ্ঞানটা কত কাজে লাগছে। তোমরা জানো জীববিজ্ঞানে মাইক্রোবায়োলজি নামে একটি শাখা আছে। মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীব বিজ্ঞান। এই অণুজীব বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়েই আজকে সারা বিশ্বের বিজ্ঞানীরা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করছে কাজে লাগানোর জন্য, যে কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে একটা ভ্যাকসিন আবিষ্কার করা যায়। আজকে লক্ষ লক্ষ লোক আক্রান্ত, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে প্রতিনিয়ত। তো এটি কিন্তু জীববিজ্ঞানের একটা বড় জ্ঞান কাজে লাগানো, মেডিকেল সায়েন্স যেটাকে বলা হয়, এবং সেটা জীববিজ্ঞানের একটি অন্যতম শাখা। সেই জন্য আমি তোমাদের আজকে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে বলবো, আমি তো প্রথমেই বলছি যে সব সাবজেক্টই পড়বে, সব সাবজেক্টই জানবে, শিখবে, জ্ঞান অর্জন করবে। কিন্তু তবু একটি বিষয় না বললেই নয়, যে আমি আমার সাবজেক্টের বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জীববিজ্ঞানের জ্ঞানকে অবহেলা করো না। 2020 সালে বুঝে দিয়ে গিয়েছে যে জীববিজ্ঞান তথা মাইক্রোবায়োলজি তথা মেডিকেল সায়েন্স কত বড় গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয়, কত দরকারি। এটা অবশ্যম্ভাবী আমাদের জন্য প্রয়োজন। প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকেরই, সকলেরই এটা জানা উচিত যে বায়োলজিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে, অবশ্যই জানতে হবে। তো আজকে আমার মনে এই প্রশ্নগুলো অনেক দিন হতেই পীড়া দিচ্ছে। সেই কারণেই আমি আজকে চেষ্টা করছি আমার ছাত্রছাত্রীদেরকে এই বিষয়গুলো একটু জানানোর জন্য। তো প্রথমে আজকে লকডাউন অবস্থায় আমার প্রাণপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2020 সালের যারা ছিল তাদের সম্পর্কে একটু কথা বলে নিই আগে। এইচএসসি 20 সালের যা পরীক্ষার্থীরা আছো, তোমাদের একটি বিষয় না বললেই পারি না, যে তোমাদের আসলেই দুর্ভাগ্য। তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের প্রথমে থেকে, আজকে তোমরা অনিশ্চয়তার মাধ্যমে আসছো। এই অনিশ্চয়তার কারণে আজকে তোমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগছো যে আসলে কি করব। এখানে আমি তোমাদের একটু কিছু উপদেশ দিব। প্রিয় ছাত্রছাত্রী, পরীক্ষার্থীগণ, তোমরা একটা সুবর্ণ সুযোগও পেয়েছ। কারণ এই সুযোগটা হচ্ছে এরকম যে তোমরা চাইলেই এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। যদি করোনা পরিস্থিতি উন্নতির দিকে যায়, আমরা ধারণা করছি হয়তোবা সেপ্টেম্বর শেষ বা অক্টোবর নভেম্বরের দিকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে মাঝখানে তোমরা যে এই সময়টা পেলে, এই সময়টাকে তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো, জ্ঞানগুলোকে আরও সমৃদ্ধ করতে পারো। কারণ তোমরা জানো যে ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তোমরা পড়তে গিয়ে এইটুকু অন্তত লক্ষ্য করেছো যে ইন্টারের সিলেবাসটা কিন্তু অনেক বিশাল একটা সিলেবাস। তোমরা যে এপ্রিলের পূর্বে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলে, আমি মনে করি অনেকের ক্ষেত্রেই এটা যে 100% প্রস্তুতি তা হয়নি কিন্তু।
কারণ অনেক অজানা তথ্য ছিল, অনেক অজানা ইনফরমেশন তোমাদের ছিল। তো বর্তমানে তোমরা যে সময়টা পাচ্ছ বা পেয়েছো, এটাকে যদি তোমরা এবার কাজে লাগাও, তাহলে আমার মনে হয় এই তথ্য ইনফরমেশনগুলো তোমাদের সামনে অ্যাডমিশন যে যুদ্ধ বা ভর্তি যুদ্ধ আছে সেখানে কাজ, কারণ এবার অ্যাডমিশনে হয়তো বা তোমরা দীর্ঘ সময় অন্যান্য বছরের মতো নাও পেতে পারো। সেই জন্য আমি বলছি, ওই যে বাংলা সিনেমার মতো একটা ডায়লগ না বললেই নয়, যে জানার কোনো শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই। আসলে বিষয়টা ঠিক এই রকমই, জানার কোনো শেষ নেই, জানতে হবে। তো ইন্টারমিডিয়েট সিলেবাসটা এরকম যে এই সিলেবাসটার জ্ঞান যদি বিশদভাবে কোনো ছাত্রছাত্রী জানে, শেখে, বোঝে, হৃদয়ঙ্গম করে, তাহলে সে ভবিষ্যৎ জীবনে হায়ার এডুকেশনে যে লাইনেই যাক না কেন, যে সেক্টরে, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, বুয়েটে পড়ুক, মেডিকেলে পড়ুক, যে কোনো সেক্টরেই সে এটা কী করতে পারবে, অনেক কিছু সুন্দরভাবে ওভারকাম করতে পারবে, অনেক কিছু সহজেই বুঝতে পারবে। এই জন্য আমি তোমাদের ক্ষেত্রে প্রথমেই উপদেশটা দিব, তোমরা সময় নষ্ট করবে না। যেহেতু অলস সময় বাসায় কাটাচ্ছ, শিক্ষকরা তোমাদেরকে বিগত 2 বছর ধরে পড়াশোনা করিয়েছে, বিভিন্ন বিষয়ে পাঠদান করেছে, বিভিন্ন বিষয়ে জানাইছে, বুঝাইছে। এগুলোকেই নিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করো, একটি রুটিন তৈরি করো। সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টকে উইকলি ভাগ করে নিয়ে প্র্যাকটিস করো। তোমরা জানো অনেক বাজারে বা অনেক কিছুতে অনেক সময় অনেক প্র্যাকটিস বুক পাওয়া যায়। সেই সমস্ত প্র্যাকটিস বুকে অনেক সময় অনেক এমসিকিউ থাকে, অনেক বোর্ড কোশ্চেন, অনেক কিছু থাকে। চাইলে তোমরা সেই কোশ্চেনগুলোও সলভ করতে পারো। টেস্ট পেপার পেয়েছো তোমরা হাতে, টেস্ট পেপারগুলো প্রত্যেকটা ভালো ভালো কলেজগুলোকে সিলেক্ট করে সেগুলো সলভ করো। মোট কথা সমৃদ্ধ করো, জ্ঞানটাকে আরও সমৃদ্ধ করো, তোমার জানার পরিধিটাকে আরও বৃদ্ধি করো। কারণ তুমি ভবিষ্যতে কখনো একজন শিক্ষক হবে, কখনো একজন ডাক্তার হবে, বা কেউ একজন ইঞ্জিনিয়ার হবে, বা বড় আরও অন্য কোনো অফিসার, অনেক লেভেলে অনেক কিছু হবে। তো সুতরাং জানা থাকলে তুমি সেই জ্ঞানটিকে কাজে লাগাতে পারবে। তা আমি প্রথমেই সেই জন্য এই কথাটাই বলবো যে তোমরা সময়টাকে কাজে লাগাও। যে সময় তোমরা পেয়েছো সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। কাজে লাগালে তোমরা আশা করি ভালো একটা ফলাফল পাবে। হতাশা হয়েও না, পরীক্ষা হবেই। আসলে আধার যখন এসেছে আলো তখন আসবেই। কারণ এই করোনা ভাইরাস, এটা একটা যুদ্ধের কথা বলা হয়েছে। আসলে এই যুদ্ধ থেকে একসময় আমরা জয়লাভ করবই। আমাদের সম্মুখ যোদ্ধা ডাক্তারগণ রয়েছেন, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। তারা আমাদের জন্য লড়াই করছেন। তো যার কারণে আমি বলবো, তোমরা পড়াশোনা থেকে দূরে সরে যেও না, মন ভেঙ্গো না। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলো তারা খুব ভালো করে মনোযোগের সহিত ফলো করবে। তোমাদের সূক্ষ্মভাবে আমি যেমন বলবো, যেমন মেডিকেলে যারা চান্স পেতে চাও, মেডিকেলে যারা পড়তে চাও, আজকে দেখো আমাদের দেশে ডাক্তারের সংখ্যা অনেক কম। ডাক্তার আরও প্রয়োজন। আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য ডাক্তার আরও দরকার, আরও ভালো মানের দরকার। অনেকে ডাক্তারি পড়তে চাও। তোমরা সকলেই জানো যে ডাক্তারি পড়ার জন্য জীববিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জীববিজ্ঞানের জ্ঞানগুলোকে কাজে লাগাতে হবে। জীববিজ্ঞানটাকে, পাঠ্য যে বই আছে সেই বইটাকে ভালোভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন ইনফরমেশনগুলো খুব দাগিয়ে দাগিয়ে সূক্ষ্মভাবে পড়তে হবে, খুবই সূক্ষ্মভাবে। আমি বলছি এর সাথে কেমিস্ট্রি পড়বা, ফিজিক্স পড়বা, সঙ্গে কিছু জেনারেল নলেজ। এই সময় যেহেতু একটু তোমরা রিল্যাক্স টাইম পাচ্ছ, প্রেশারটা তুলনামূলক কম আছে, জেনারেল নলেজগুলো কালেক্ট করবা, জেনারেল নলেজগুলো নোট করে সুন্দর করে পড়াশোনা করবা। এর সাথে ইংলিশ একটি অন্যতম ব্যাপার। ইংলিশের কিছু জ্ঞান তোমাদের অবশ্যই লাগবে, ইংলিশের কিছু জ্ঞান সংগ্রহ করবা বা দেখবা। এই ছিল হচ্ছে আমাদের এইচএসসি 2020 সালে যারা পরীক্ষাতে। আমি বলছি তোমরা হতাশ হয়েও না, পরীক্ষা হবে, পরীক্ষা যখনই হোক হবে।
তবে তোমার প্রস্তুতি তুমি ঘাটতি করবা না, প্রস্তুতি নিতেই থাকবা, প্রস্তুতি চালিয়ে যাবা, প্রস্তুতিতে কোনো ঘাটতি দিবা না। কারণ এই ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই তোমার একটি যুদ্ধ রয়েছে, অ্যাডমিশন যুদ্ধ। সেটা যে কোনো মূল্যেই হোক, যে পন্থাতেই হোক, ডিজিটাল ওয়ে হোক আর অ্যানালগ ওয়ে হোক, তোমাকে যে কোনো পন্থাতেই অ্যাডমিশনে অংশগ্রহণ করতেই হবে। বিধায় অ্যাডমিশনের এই জ্ঞানটাকে সমৃদ্ধ করার এটা একটা সুবর্ণ সুযোগ। প্রত্যেকটা সাবজেক্ট সুন্দরভাবে রুটিন করে নিয়ে ভালোভাবে আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনফরমেশনগুলো তোমরা পড়াশোনা করো। আমি তোমাদের জন্য শুভ কামনা করছি। তোমাদের করোনা এই দুর্যোগ কেটে গিয়ে খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হোক, এই শুভকামনাই আমার তোমাদের জন্য। এবার আমি একটু আসছি সদ্য এইচএসসি পাস করলো যারা, এসএসসি রেজাল্ট প্রাপ্ত যারা, এসএসসি রেজাল্ট প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে বা যারা ফলাফল পেয়েছে তাদেরকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি, তাদের কৃতকার্যের জন্য, তাদের সুন্দর ফলাফলের জন্য অভিনন্দন। সেই সাথে তাদেরও একটা দুশ্চিন্তার বিষয়, অভিভাবক মহল থেকে শুরু করে সকলের মাঝে একটি চিন্তার বিষয় যে আমার ছেলে মেয়ে লেখাপড়া মনে হয় অনিশ্চিত হয়ে গেল। আসলে অনিশ্চিতের কিছুই না, এটা সারা বিশ্বব্যাপী একটা ক্রাইসিস। এই সারা বিশ্বব্যাপী ক্রাইসিস অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তো তাদের ক্ষেত্রে আমি একটু এইচএসসি ফার্স্ট ইয়ার হতে যাচ্ছে যারা, অর্থাৎ কলেজে ভর্তি হতে যাচ্ছে যারা, এসএসসি ফলাফল পেয়েছে, এখন তারা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ ছাত্রী হতে যাচ্ছে, তাদের সম্পর্কে একটু বলছি। তোমরা চিন্তিত হবে না, তোমরা হতাশা হবে না। তোমাদের জন্য আজকে আমার একটু গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনটা রয়েছে সেটাই আমি আজকে জীববিজ্ঞান সম্পর্কে একটু আগে গাইডলাইন দিব, তবে সামগ্রিকভাবে সব বিষয়ে একটু গাইডলাইন দিই। তোমরা সকলেই জানো এসএসসিতে তোমরা যে সাবজেক্টগুলো পড়েছো, সায়েন্স ফ্যাকাল্টিতে ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে আমি বলছি, সায়েন্সে তোমরা এখন 13টি সাবজেক্ট পড়বে: বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এবং আইসিটি। তার মধ্যে আইসিটি ব্যতীত সবগুলো সাবজেক্টে 2টি করে পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। এই মোট 13টা সাবজেক্টে তোমাদের লেখাপড়া করতে হবে। ভয়ের কোনো কারণ নাই। ওই নবম দশম শ্রেণীর যে জ্ঞানগুলো ছিল, ওখানকার যে বিষয়গুলো ছিল, ওগুলোই এখানেও রয়েছে। একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে, একটু বিস্তৃত আলোচনা করা হয়েছে, এই আর কি। সুতরাং চিন্তার এমন কোনো কারণ নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার মতো কোনো কারণ নাই। হ্যাঁ, যদিও তোমরা অনেকে এসএসসি পরীক্ষা শেষ করেই, ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, মার্চ, এপ্রিল, মে, জুন, বিশেষ করে 3-4 মাস তারা অনেক পড়াশোনা করতে পারে, বা অনেক কলেজ শুরুর পূর্বেই অনেকটা সিলেবাসের, কারণ ইন্টারমিডিয়েটের সিলেবাসটা বেশ বড় সিলেবাস, তো এই সিলেবাসটা অন্তত অনেকেই পড়াশোনা করে নিতে পারে। কিন্তু আসলে পরিস্থিতি, আমি একটু আগেও বলেছি যে পরিস্থিতি মানতে হবে, পরিস্থিতির কারণে এরকম অনেক সময় হয়েই থাকে, আমাদের এটা মানতে হবে। এটা সারা বিশ্বব্যাপী দুর্যোগ ঘটনা। তো এবার আমি একটু বলবো যে জীববিজ্ঞানের ক্ষেত্রে একটু কথা বলি। তোমরা জানো জীববিজ্ঞান 2টা পত্র, প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান আর দ্বিতীয় পত্র হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, তোমরা জানো উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে মোট চ্যাপ্টার রয়েছে, 12টা চ্যাপ্টার রয়েছে, এবং প্রাণীবিদ্যা সাবজেক্টের মধ্যেও 12টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ টোটাল জীববিজ্ঞান 2 পার্টের মধ্যে মোট 24টা চ্যাপ্টার রয়েছে। এই 24টা চ্যাপ্টার পড়ার জন্য তুমি সময় কিন্তু পাবে 2 বছর, 24 মাস সময় পাবে। তো আসলে এখন তুমি ইচ্ছা করলেই এই সমস্ত বিষয় তুমি ইচ্ছা করলে পড়াশোনা করতে পারো। একটু বই পুস্তক নিয়ে চিন্তা করলে, বা বড় ভাই যারা আছে তাদের কাছ থেকে কোনো বই পুস্তক নিয়েও তুমি পড়াশোনা করতে পারো। সেজন্য আমি তোমাদের বলবো, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান বা ফার্স্ট পার্ট একটা বই আছে, এই বইটা তোমরা সংগ্রহ করো। আর সেকেন্ড পার্ট ডক্টর গাজী আজমল স্যারের একটা বই আছে, এই বইটাও তোমরা সংগ্রহ করো। করে বাসায় বসেই অনেক কিছু তোমরা
পড়াশোনা করতে পারবে। আসলে পড়াশোনা তো ওই যে কথাই বলেছে, তোমার কাছেই 90%। শিক্ষক হচ্ছে গাইডলাইন। শিক্ষক কিছু জিনিস, কঠিন জিনিসকে সহজ করে বুঝিয়ে দেবে, কঠিন জিনিসকে সহজ করে উপস্থাপন করে তোমার হৃদয়ঙ্গম করার চেষ্টা করে দিবে। এটাই হচ্ছে শিক্ষকের কাজ। সেই কারণে আমি বলবো, তোমরা অবশ্যই বাসায় বসে অলস সময় না কাটিয়ে একটু একটু করেও পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও। সেই সাথে মানসিক স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করবা। আগেও বলছি যে একটু শরীরচর্চা, বাসাতেই কোনো খেলাধুলা থাকলে ছোটোখাটো সে খেলাধুলা, এই সমস্ত কিছু প্র্যাকটিস করবা। তারপর ডিজিটাল যুগ। এখন তোমরা জানো ডিজিটাল যুগে আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি। ডিজিটাল যুগে আমরা অবশ্যই অনলাইনে অনেকেই ক্লাস নিচ্ছে, অনেক স্যার ক্লাস নিচ্ছে। অনলাইনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক অনেক শিক্ষা প্রতিষ্ঠানও অনলাইনে ক্লাস নিচ্ছে। তোমরা সকলেই অনলাইনের সাথে সম্পৃক্ত। এখন অনলাইন সবার হাতে হাতেই আছে, স্মার্টফোন সকলের হাতে হাতে আছে। তোমরা চাইলে তার সঙ্গে সংযুক্ত হতে পারো। এবং এছাড়া আরও কিছু মিডিয়া রয়েছে, যেমন ইউটিউবে সার্চ দিলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভালো কিছু ক্লাস, অনেক জ্ঞানী শিক্ষকদের ক্লাস তোমরা পেতে পারো। সেই ক্লাসগুলো তোমরা এখানে থেকে সংগ্রহ করতে পারো, ফলো করতে পারো। আসলে পড়ার ইচ্ছাটা তোমাকে থাকতে হবে, কারণ এটা একটা অনিশ্চয়তার পথ চলছে। কবে শেষ হবে, কোন দিনের যুদ্ধ শেষ হবে, এটা আমরা আসলে কেউ জানি না, কেউ বলতে পারবো না। সেই কারণে আমাদের উচিত হবে অবশ্যই সময়ের অপচয় না করে সময়টাকে কিছু হলেও কাজে লাগানো। কারণ একদিন আমাদের আধার কেটে সূর্য আসবেই। আমরা আবার স্কুল কলেজে ফিরব, আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরব, আমরা আবারও সেই প্রাণের স্পন্দনে সকলেই একসাথে মিলিত হব। এটা আমরা আশাবাদ রাখি, আমরা আশাবাদী মানুষ, আমরা আশাবাদ রাখি একদিন না একদিন এই আধার কেটেই যাবে। যার কারণে তোমরা পড়াশোনা, যারা ফার্স্ট ইয়ার বিশেষ করে হতে যাচ্ছ, তাদের আমি বলছি পড়াশোনা তোমরা চালিয়ে একটু যাও, চেষ্টা করো পড়াশোনা থাকার জন্য। আর আমি তোমাদের একটু বলি, জীববিজ্ঞান বিষয়টা তোমরা পড়াশোনা করতে চাচ্ছ, জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে গেলে কীভাবে, আসলে তোমাদের ভিতরে অনেক সময় হতাশা বা ভয় থাকতে পারে, কিন্তু আমি এই হতাশা থেকে একটু ক্লিয়ার করে দেই। যেমন জীববিজ্ঞানের প্রথম পত্র হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটাতে বলছি আগেই যে 12টা চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটা রয়েছে কোষ ও এর গঠন সংক্রান্ত। তোমরা নবম দশম শ্রেণী থেকেই মোটামুটি একটু হলেও জানা আছে কোষ কী জিনিস। এখানে সেই সম্পর্কে, কোষ সম্পর্কে, কোষীয় অঙ্গাণুগুলো সংক্রান্ত বিষয়, উদ্ভিদ কোষ, স্পেশালি উদ্ভিদ কোষ সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, এছাড়া নিউক্লিয়াস, ক্রোমোজোম সম্পর্কে, ডিএনএ সম্পর্কে, আরএনএ সম্পর্কে, ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে, ট্রান্সক্রিপশন সম্পর্কে, ট্রান্সলেশন সম্পর্কে, এই সমস্ত বিষয়গুলোই এই চ্যাপ্টারটার মধ্যে আসলে আলোচ্য বিষয় বা আলোচনায় আছে। তা আমি মনে করি তোমরা এই বিষয়গুলোর সাথে একটু হলেও সুপরিচিত। সেজন্যই নিজে নিজে চেষ্টা করে এখন থেকে একটু পড়াশোনা করো। আর অনলাইনে যে ক্লাসগুলো স্কুল কলেজে, বিভিন্ন কলেজে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো একটু ফলো করার চেষ্টা করো। যেমন দ্বিতীয় অধ্যায় পড়বা কোষ বিভাজন। কোষ বিভাজন সকলে সুপরিচিত, সকলেই জানো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই যে কোষ বিভাজনের ক্লাস 8 থেকে তোমরা পড়ে আসছো, ক্লাস 8এও তোমরা পড়ছিলে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এরকম কোষ বিভাজন সংক্রান্ত তোমাদের এ ধারণা তোমাদের রয়েছে, আছে। তো আমি বলবো সেই কারণেই যে তোমরা হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না,
সব সাবজেক্টগুলোই তোমাদের যে বিষয়গুলো আছে একটু বিশদ বিষয় আছে, একটু বিস্তারিতভাবে আলোচনা আছে। কিছু কিছু জিনিস শিক্ষক ছাড়া, হয়তো শিক্ষকের সহযোগিতা ছাড়া বুঝতে পারবে না। অনেকের পরিচিত অনেক শিক্ষক আছে, ফোনের মাধ্যমে বাসা থেকে তাকে ফোন করে, স্যার আমি এই জিনিসটা পড়তে ধরছি, আমি বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করবা, বুঝে নিবা। এভাবে আসলে এই লকডাউন সময়টাকে কাজে লাগাও। আর সর্বোপরি একটি বিষয় বলবো, জীববিজ্ঞানের স্যার হিসাবে স্বাস্থ্যবিধি অবশ্যই মানিয়ে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে তোমরা ভাইরাস সম্পর্কে জানো, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত কতগুলো অণুজীব, এই অণুজীবগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং আস্তে আস্তে দেহকে নিস্তেজ করে মৃত্যুর দিকে ধাবিত করে। তারই একটা অংশ যেমন করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসও আমাদেরকে একইভাবে বিপর্যস্ত করছে। তা আমরা সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে সকলেই যে যার ধর্ম মতান্তরে সৃষ্টিকর্তার কাছে এই অবসর সময়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে চেষ্টা করব যে আমাদেরকে যেন এই করোনা ভাইরাসের এই দুর্যোগ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে যেন রক্ষা করে, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আমরা যেন আবার সেই মুখরিত স্কুল কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিচরণ, শিক্ষকদের বিচরণ, সব কিছুর মধ্যে যেন আমরা একত্রিত হতে পারি, পড়াশোনা করতে পারি, খেলাধুলা, আনন্দ বিনোদন করতে পারি। শান্ত পৃথিবী, শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ যেমন ছিল, এই রকম বাংলাদেশ যেন আমরা আবার পাই। তো এই জন্যই আজকে বলছি যে তোমরা চিন্তিত, আমি আবার বলছি, তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, পরিবার পরিজনের পাশে থাকো, বাবা মার ঘরে থাকো, বাড়িতে থাকো, বাবা মার বিধি কথাবার্তা মেনে চলো। আর ওই সর্বোপরি একটি কথা, কিছু ধর্মগ্রন্থ পাঠ করতে পারো। যে যার ধর্ম, ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যে যাই হোক, তার নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠ করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো। কারণ জীবন আসলে ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। এই পৃথিবীতে জন্ম যখন হয়েছে, মৃত্যু তখন হবেই, এটা অবধারিত সত্য। সুতরাং আমরা জীবন যতক্ষণ আছে ততক্ষণ চেষ্টা চালিয়েই যাব, আমাদের কর্ম করেই যাব। সেই কারণে আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা সকলেই ছাত্রছাত্রীরা পড়াশোনা মনোযোগী হবে, পড়াশোনা করবা, সময়টাকে কাজে লাগাবা। আবার প্রথমেই বলছি, শেষে আরেকবার বলছি যে তোমরা একটা রুটিন তৈরি করে নাও। কারণ এটা দীর্ঘ সময় স্কুল কলেজ থেকে তোমরা দূরে আসো। রুটিন তৈরি করো, সবগুলো সাবজেক্ট একটা উইকলি রুটিন তৈরি করো। যে শ্রেণীতেই আসো, রুটিন তৈরি করে সেই রুটিন মাফিক নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট যে ঘন্টা আছে সেই ঘন্টায় পড়াশোনাটা তোমরা করো। কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে। পড়াশোনা না করলে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে বা স্বাভাবিক সব কিছু হয়ে গেলে আমাদের অনেক চাপ হবে, অনেক কাজ আমাদের কাঁধে চেপে যাবে, তোমাদের কাঁধেও চাপবে। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের আমি আরেকটু বিষয় বলি। আজকে যারা ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী আমার রয়েছে, তারা যারা লাইনে আছো তারা জানো এই বিষয় সম্পর্কে, যে অণুজীব নামে একটা চ্যাপ্টার আছে, 4র্থ অধ্যায়। অণুজীব, যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, পরজীবী এই সংক্রান্ত বিষয়গুলো পড়ানো হয়। তো তোমরা জানো যে অণুজীব এমন একটি ভয়ঙ্কর একটা জিনিস, যেটা খালি চোখে, নাম বলা হয়েছে অণুজীব, যাকে খালি চোখে আমরা দেখতে পাই না, যার কারণে তার নাম বলা হচ্ছে অণুজীব। এই অণুজীবের মধ্যে এরকম যে আজকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, করোনা এটা একটা আসলে ইমার্জিং ভাইরাস। আসলে এটা প্রিহোস্ট প্রিহোস্ট বলতে বোঝানো হয় যারা আদি পোষক ছিল অন্য কোনো প্রাণীতে,
আদি পোষক ছিল, সেখানে অন্য কোনো প্রাণীতে এটা ছিল, সেখান থেকে মানুষের মধ্যে ছড়াইছে নতুন পোষক প্রজাতি, এখন ম্যান টু ম্যান ছড়াচ্ছে। এটাই হচ্ছে ইমার্জিং ভাইরাস। তো যাই হোক, এই ভাইরাস তো তোমরা সকলে এটুকু জানো, যারা সায়েন্স ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ড, যারা ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার যাই পড়ো, তারা অন্তত এটুকু জানো যে ভাইরাস একটা অকোষীয় রোগ জীবাণু। এটা কিন্তু কোষের বাইরে নির্জীব অবস্থায় থাকে, আর কোষের ভিতরে কিন্তু সজীব অবস্থায় থাকে। কোষের বাইরে নিষ্ক্রিয়, কোষের ভিতরে সজীব, বংশবৃদ্ধি করতে পারে, রেপ্লিকেট হতে পারে। তো সেই কারণে আমি বলবো যে এই ভাইরাস অকোষীয়, এটা কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এর দেহটা মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই যে বারবার বলা হচ্ছে যে সাবান পানি দিয়ে হাত ধো, কেন বলা হচ্ছে? আসলে সাবান পানি দিয়ে এই জন্য হাত ধোয়ার কথা বলা হচ্ছে যে লিপিড অকোষীয় উপাদান, যেহেতু এটা সাবান দিয়ে যদি আমরা এটাকে ঘর্ষণ করি বা সাবান দিয়ে যদি মানে সংস্পর্শে নিয়ে আসি, আসলে খুব দ্রুত গতিতে এটা ভেঙে যাবে, খুব দ্রুত গতিতে এটা ভেঙে যাবে, কারণ অকোষীয় এবং উপাদান এবং লিপিড প্রোটিন উপাদান, লিপিড অণু খুব দ্রুতই ভেঙে যাবে। অর্থাৎ বলা হয়েছে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই ভেঙে যাবে। তো এটা তোমরা জানো, আমি ক্লাসেও অনেক সময় তোমাদেরকে এই কথা বলেছি। তো সেই কারণে আজকে আমি লাইভে এসেছি মূলত আমার ছাত্রছাত্রীদের জন্য। তো ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে তোমরা পড়াশোনার বাহিরেই রয়েছো। আসলে যখন শিক্ষা প্রতিষ্ঠান চলে না, শিক্ষকদের সংস্পর্শে পাওয়া যায় না। আসলে শিক্ষকরা একটু, যাই হোক, শিক্ষক হলো ওই কী বলে, চার্জারের মতো কাজ করে। ছাত্ররা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন আছে, কারণ মাঝে মাঝেই এদের ব্যাটারি লো হয়ে যায়। যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শিক্ষক যদি একটু চার্জ দেয়, তাহলে ওই ব্যাটারি ফুল হয়ে যায়। ওই চার্জ নিয়ে ছাত্রছাত্রী বাসায় বসে বা পড়ার টেবিলে বসে একটু পড়াশোনা করতে পারে, বা করার স্পৃহা জাগে। তো আজকে দীর্ঘ 3 মাস বা তারও বেশি সময় ধরে আজকে তোমরা শিক্ষকদের সংস্পর্শে বা শিক্ষা প্রতিষ্ঠানের সংস্পর্শের বাইরে আসো। এই কারণে তোমাদের লেখাপড়ার অনেকটাই বিঘ্ন ঘটছে। তো যার জন্যই আজকে তোমাদের সামনে আমার একটু আসা। আমি আসলে লাইভে এসেছি এই কথাগুলো শেয়ার করার জন্যই, বলার জন্যই যে তোমরা পড়াশোনা করো, ঘরে বসে পড়াশোনা করা যায়, কারণ পড়াশোনার 90% ভার তোমার কাঁধেই। কোথাও কোনো জায়গায় বুঝতে না পারলে সংশ্লিষ্ট নিজ নিজ প্রতিষ্ঠানের বা নিজ নিজ প্রিয় যে সমস্ত শিক্ষক আছে, জ্ঞানী গুণী আছে, তার কাছে ফোন করে তার কাছ থেকে তোমরা সেই সঠিক জ্ঞানটা অর্জন করো বা জেনে নাও। কারণ হচ্ছে, আমি একটু আগেও বলেছি যে তোমাকে পড়তে গেলে, পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমে আগে যেমন তোমরা সারাদিন বাহিরে প্রাইভেটের ব্যাগ ঝুলায় নিয়ে প্রাইভেট পড়ার জন্য বাসায় বাসায় দৌড়াদৌড়ি করতা, স্কুল কলেজে দৌড়াদৌড়ি, এক সময় বলতে স্যার বাসায় পড়ার সময় পাওয়া যাচ্ছে না। এখন কিন্তু অফুরন্ত সময় পাওয়া যাচ্ছে, এখন কিন্তু অফুরন্ত সময় পাচ্ছ। এই অফুরন্ত সময়টাকে তোমরা কাজে লাগাও। আমি আবার বলছি, তোমরা সায়েন্স ফ্যাকাল্টিতে যারা, আমি সায়েন্সের শিক্ষক হিসেবে তোমাদের বলছি, যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা কোনো ক্রমেই অবহেলা করো না, সময় নষ্ট করো না। তারা অবশ্যই তোমাদের প্রত্যেকটা পাঠ্য সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে আরও পড়াশোনা করো। তোমরা মনে করো না যে তোমাদের জ্ঞান সমৃদ্ধ হয়ে গেছে। আমরা হয়তো অনেক সময় পাঠদান করতেছি, আমরা শিক্ষকতা করছি, আমাদেরও অনেক কিছু শেখার এখনও আছে, অনেক কিছু জানি না, ল্যাক আছে, শেখার কোনো শেষ নাই, ঠিক আছে? সেই কারণেই তোমরা এটা মাথায় রাখবে, তোমাদের শেখার শেষ হয়নি। তুমি মনে করো না যে তোমার পাঠ্য বই তোমার শেষ হয়ে গেছে, স্যার আমি পড়া তো শেষ করে ফেলছি, আমি এখন কি পড়ব, পরীক্ষার কোনো খবর নাই। কিন্তু পরীক্ষা একদিন হবেই, একটু সময়ের অপেক্ষা, আরও ভালোভাবে পড়ো। কারণ এইচএসসির সিলেবাসটা অনেক বিশাল সিলেবাস। এই সিলেবাসটাকে সুন্দরভাবে তোমরা কাজে লাগাও, এই সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খে জ্ঞান অর্জন করো। যদি ভবিষ্যতে কখনো তুমি শিক্ষক হও, সেই জ্ঞান তুমি ছাত্রছাত্রীদের মাঝে সবিস্তারে বিলিয়ে দিতে পারবা। আবার যদি কখনো ডাক্তার হও, তাহলে ভালো মানের একজন ডাক্তার হতে পারবা। যদি ইঞ্জিনিয়ার হও, তাহলে দেশের জন্য একজন ভালো বিজ্ঞ প্রকৌশলী হিসাবে দাঁড় হতে পারবে।
আমাদের জাতির জন্য মঙ্গলজনক হবে। এবার আসি প্রথম বর্ষ ছাত্রছাত্রী যারা এখনও কলেজে ভর্তি হতে পারোনি, ফলাফল পেয়ে উচ্ছ্বসিত আনন্দিত হয়ে ঘরের মধ্যে আছো, কিন্তু আমি তোমাদের এই কথা বলবো যে তোমরাও পড়াশোনা করো। কারণ তোমাদের যদি হিসাব করা যায়, আমি বলছিলাম মার্চ এপ্রিল মে জুন 4 মাস প্রায় চলে গেছে। 4 মাসের মতো সময় 4 মাসের মধ্যে সময় কিন্তু তারা তোমাদের নষ্ট হয়ে গেছে। সেই কারণে তোমরাও এখন বই পুস্তক নিয়ে স্যারদের সঙ্গে পরামর্শ, বিশেষ করে ওভার ফোনে নিতে পারো বা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নিতে পারো। সব সাবজেক্টের ফোনের মাধ্যমে তোমরা চেষ্টা করলে বইগুলোর নাম কালেক্ট করো, বইগুলো সিলেবাসগুলো নিয়ে নাড়াচাড়া করো। এবং আসলেই আমি বারবার বলছি, এসএসসিতে তুমি যা পড়েছো ইন্টারমিডিয়েটেও ওই বিষয়গুলোই আছে, শুধু বিস্তারিত বিবরণ আছে। কিছু কথা আছে যা তুমি হয়তো বুঝবে না, বোধগম্য হবে না, এরকম হবে। একটু বড় আকারে আছে, একটু ডিপ গভীরভাবে বিশ্লেষণ করা আছে। সেজন্য যেখানে সমস্যা হবে বুঝতে পারবে না, সেখানে তুমি তোমার সংশ্লিষ্ট স্যারের সংস্পর্শ নিয়ে তবুও পড়াশোনাটা চালিয়ে যাবা। আমার আহ্বান থাকবে তোমরা পড়াশোনা করবা, পড়াশোনা থেকে বিচ্যুত হবে না। সর্বশেষ আমি অনলাইনে ক্লাস নিব। যে সকল ছাত্রছাত্রী আমার আছে বা সংশ্লিষ্ট যারা আমার পরিচিত বা অপরিচিত যারা আছে, তারা অনলাইনে ক্লাসে জয়েন করতে পারে। আমি পরবর্তীতে লিঙ্ক বলবো বা বলে দিব, জানায় দিব, ঠিক আছে? কারণ আমি ছাত্রছাত্রীরা ভালো করুক, আমাদেরও আসলে সময় কাটে না, ভালো লাগে না এভাবে ঘরে বসে বসে অলসভাবে সময় কাটে। একটা কথাই আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তো অলস মস্তিষ্ক নিয়ে আসলে বসে থাকাটা ভালো লাগে না, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে আমাদের মেনে নিতে হবে। যাই হোক, অধিকাংশ জায়গাতেই দেশে লকডাউন চলছে। সকলেই ঘরে থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিজে সুস্থ থাকো, পরিবার পরিজনকে সুস্থ রাখো। সোশ্যাল ডিস্টেন্স, যেটা সামাজিক দূরত্ব মেনে চলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, হাত 20 সেকেন্ড পরপর 20 সেকেন্ড পর্যন্ত কিছুক্ষণ পরপর হাত মুখ সব কিছু পরিষ্কার পরিধান করো। আর তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আবারও কখনো লাইভে আসলে তোমাদের সাথে কথা হবে। অনেকেই প্রশ্ন করছো, অনেকেই দেখছো অনেক কিছু, অনেকেই ক্লাসের বিষয়ে কথা বলছো। তো ক্লাসের বিষয়ে আমি পরবর্তীতে আমার ফেসবুকে কিংবা গ্রুপে নোটিশ আকারে আমি বলবো, জানায় দিব। সেই সময়ে তোমরা এটা জানতে পারবা ক্লাস সংক্রান্ত বিষয়ে। তো আজকের যে কথাগুলো বললাম সেই কথাগুলো অন্তত প্রথমে মেনে চলো। সকলকেই আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, ফেসবুক বন্ধু, আমার শ্রদ্ধাভাজন শিক্ষকগণ, আমার সহকর্মী, অনেক সিনিয়র ব্যক্তিবর্গ যারা ফেসবুক ফ্রেন্ডে আমার আছে, তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।